পায়নি। আমার প্রশ্ন হচ্ছে যে ডিএ এর সঙ্গে বিভিন্ন প্রকল্পের টাকার কি সম্পর্ক, স্পেশালি এই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের টাকার কি সম্পর্ক? কেন তিনি বলছেন যে আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, কন্যাশ্রী দিচ্ছি, ইত্যাদি দিচ্ছি, ওই জন্য আমি ডিএ দিতে পারছি না? আমার এই ছোট্ট উত্তরটা চাই। একেবারেই কোনো সম্পর্ক নেই। একজন সরকারের নির্বাচিত সরকারের কাজ কর্মচারীকে ডিএও দেওয়া এবং সামাজিক সুরক্ষা প্রকল্পেরও টাকা দেওয়া। কোনো সরকার যদি বলে যে আমি একটা পারলে আর একটা পারবো না, সেক্ষেত্রে তারা সরকার চালাতে ব্যর্থ বা তারা অযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে ছড়া কেটে কেটে বলতেন, সুর করে করে বলতেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না বলে ডিএ নিয়ে বলতেন। কোন সময় বলতেন? বামফ্রন্ট সরকারের সময়। যে বামফ্রন্ট সরকারের সময় ডিএর আওতায় ছিলেন মোটামুটি 12.5 লক্ষ শ্রমিক কর্মচারী। আজকে তৃণমূল আমলে গত 12-13 বছর ধরে একদিকে যখন কর্মচারীরা রিটায়ার করেছেন, নতুন করে রিক্রুটমেন্ট হয়নি, কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে বিভিন্ন দপ্তর চলছে। এই সময় তৃণমূল সরকারকে বড়জোর 2.5 থেকে 3 লাখ কর্মচারীকে ডিএ দিতে হয় বা ডিএ দেওয়ার কথা। আমরা দিতাম 12 লাখকে, বামফ্রন্ট সরকার, এনারা 3 লাখকে দিতে গিয়ে এই সমস্ত বলছেন। আমি একটা কথা খালি এখানে বলছি, দেখো, একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন ঠিক আছে আমি দিতে পারবো না, আমার সরকারের এই অসুবিধা আছে, আমরা দেখছি, আপাতত এটা করছি, কালকে বাকিটা করার চেষ্টা করবো, এইটা একটা মানে আছে। কিন্তু যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে বামফ্রন্ট সরকারের সময় বুদ্ধদেব ভট্টাচার্য তার বক্তৃতা শুরু করতে নেই বলে আমার মাননীয় সহকর্মীবৃন্দ, সরকারি কর্মচারীদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সহকর্মী বলতেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ করা কুকুর বানিয়ে দিলেন। আর উনি বলছেন না যে এবছর কত % ডিএ দেওয়া হয়েছিল? যখন এই সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে যে আমাদের 1 পয়সা ডিএ বকেয়া নেই, তারপরে যখন কর্মচারীরা আন্দোলনের রাস্তা থেকে সরে আসেননি, তখন একটা চোতায় লিখে 3% ডিএ দিয়ে বলেছেন আমি 3% ডিএ দিয়ে দিলাম। আপনার যদি 1 পয়সা ডিএ বকেয়া না থাকে, তাহলে 3% ডিএ কি ষষ্ঠী পূজা চালা দিলেন আপনি? এত বড় একটা মিথ্যাবাদী এবং কর্মচারীদেরকে অপমান করা মুখ্যমন্ত্রী থাকে, তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। কিন্তু আমি জাস্ট 5 সেকেন্ড একটা কথা বলছি, কিন্তু আমি এটাও বলছি কোনো আদালতকে অপমান না করে আজকে 1 বার 2 বার 3 বার নয় 12 বার যদি একটা আদালত একটা মামলাকে ডেফার করে, তাহলে সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নও আসবে যে তাহলে কি আপনারা বুঝতে পারছেন জাস্টিস কি হবে, আপনাদের কোন রায় দেওয়া উচিত? কিন্তু যে কোনো কারণেই হোক না কেন সেই রায়টা দিতে পারছেন না বলে আদালত সময় নিচ্ছেন, তা যদি হয় খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশের পক্ষে। আমি একটা কথা বলি, উনি দিয়ে দিতে পারছেন না, সরকারের ভাড়ারে পয়সা নেই, আমরাও মেনে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সামনে 2 মাস বাদে দুর্গাপুজো, ইন্ডোর স্টেডিয়ামে ঢাক ঢোল পিটিয়ে গতবার 300 কোটি টাকা খরচা করেছেন, তার আগের বারে 250 কোটি টাকা খরচা করেছেন। ওই তো ক্লাবগুলোকে 5 লাখ করে দিয়েছেন, তালতলা স্পোর্টিং ক্লাব সৃষ্টি হয়েছে, কষ্ট হয় তার জন্য 5 লাখ। আমি প্রশ্ন করি, যার কাছে পয়সা নেই সে দুর্গাপুজোয় কেন সরকার টাকা দেবে? কেন ক্লাবকে টাকা দেবে? কেন ঠাকুর মশাইকে টাকা দেবে? কেন মৌলানা মুয়াজ্জেমদের টাকা দেবে? কেন সরকারি কর্মচারীকে তার নিজস্ব অধিকারের টাকা গরিব মানুষকে তাদের এটা কোনো অধিকার দেব? কথা বলে যে মমতা ব্যানার্জি আসার পরে বাংলা দুর্গাপুজো হচ্ছে, যেটা সব পাগল উন্মাদ হলে কেউ কথা বলতে পারে। যে কথাটা বললেন, এটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বহুদিন আগে বলে গেছিলেন, যে একই কথা বলেছিলেন যে ইনি করছেনটা কি, এইভাবে ক্লাব পুজো ইত্যাদি দিকে টাকা দিচ্ছেন। আজকে মানুষ দেখছে কি অবস্থা হচ্ছে। আর যে কথাটা শতরূপ বলছিল, আমি বলছি হ্যাঁ এটা হয়, ও তো আইডিয়াল কথা বলছিল, জেনারেলি এটা হওয়ার কথা নয়, এটাই হয়। কারণ উনি তো পুরো খাত বলে কোনো বস্তু নেই, তো ঘেঁটে ঘ করে দিয়েছেন পুরো জিনিসটা। মানে এদিকের টাকা ওদিকে দিচ্ছেন, ওদিকের টাকা এদিকে দিচ্ছেন, যেটা ওনার ভোটের জন্য প্রয়োজন সেটা উনি কাজে লাগাচ্ছেন। অতএব শতরূপ যেটা বলছিল সেটা তো আইডিয়াল সিচুয়েশন, কিন্তু সেই সিচুয়েশন তো উনি মানছেন না, তারপরে এই ঘটনাটা ঘটছে। একটা বিশেষ কথা বলবো, এই যে ক্রেডিট কার্ড নিয়ে উনি এত বড় বড় কথা বলছেন না, এটাও একটা বড় মিথ্যে। মানে এর আগে কিন্তু স্টুডেন্ট লোন ছিল, আজও আছে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের গল্পটা কি নতুন একটা গল্প? আমাকে আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে, তবে যেতে যেতে আমি একটা কথা বলে যাই যে হয়তো এদিকের টাকা ওদিকে যায় বলে এডি এর সঙ্গে পদ্মাছি গুলিয়ে যায়, এবং মহিলারা এত গুরুত্বপূর্ণ ভোটের জন্য এবং ভোট পরবর্তী সময় ভোটের আগে টোপ দেওয়া হয়, ভোটের পরে কোপের কথা বলা হয়, এবং দুর্ভাগ্যজনক তৃণমূল সমর্থক সিভিক ভলেন্টিয়াররা ধর্ষণের হুমকিও দেন কোনো মহিলা বিরোধী দল করলে। দুর্ভাগ্য, এটাই হচ্ছে রাজ্যের ভোট পর্বের হয়তো নিয়ম। আজকে আলোচনা এখানেই শেষ করছি, অন্যান্য পর্ব দেখুন একটা বিরতির পর।